নমস্কার। বেশ কয়েকদিন পরেই ভিডিও দিতে এলাম। আসলে ভিডিও দেওয়ার মতো সেরকম কিছু না হলে দিতে চাই না। সেই তো একই কথার চর্বিত চর্বণ। নতুন করে আর কি বলবো? নতুন কিছু না বলতে পারলে আমি তো নিয়মিত ইউটিউবারদের মতো ভিডিও দিই না। আমার সংবাদ প্রতিদিনের কাজের বাইরে যে সময়টুকু পাই, যা অনেক সময় পেপারে লেখা সম্ভব হয় না, এতটা বিস্তৃত থাকে, সেই ভেতরের গল্পগুলো ইউটিউবে এসে আপনাদের সামনে শেয়ার করি। কিন্তু আমি কয়েকদিন ধরে দেখছি সে একই কথার চর্বিত চর্ব। আইএসএল হবে কি হবে না এই সব নিয়ে। কিন্তু যেটা হলো, আমি গতকাল অর্থাৎ শুক্রবার সাউথ সিটি আইনক্সে গিয়েছিলাম অঙ্কুশ হাজরা ও ইন্দ্রিলা সেনের অভিনীত অঙ্কুশ ও ইন্দ্রিলার ছবির প্রিমিয়ারে, অর্থাৎ নারী চরিত্র বেজায় জটিল। তো নারী চরিত্র বেজায় জটিল প্রিমিয়ার দিয়ে বেরোচ্ছি, এই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন ত্রিশানজিৎ, অর্থাৎ আমরা যাকে মিশুক নামে চিনি, সে ছুটে এসে বলল, দুলালদা আইএসএল এর আপডেট দাও। আমি খুব অবাক হয়ে গেলাম, যদিও আমি জানি যে মিশুক ফুটবল পাগল ছেলে। সে একটা সময় এটিকের জুনিয়র টিমে খেলতো, ও বেঙ্গালুরুতে তার একাডেমিতে ছিল। হয়তো অভিনেতা না হলে, এখন অভিনেতা বলতে পারি না, লঞ্চ হয়নি, খুব শীঘ্রই তার লঞ্চ হবে, অভিষেক হবে অভিনেতা হিসেবে। বম্বেতে নাটক করছে হিন্দিতে, এখানেও বাংলায় তার অভিষেক ঘটবে কিছুদিনের মধ্যেই নায়ক হিসেবে। কিন্তু আমার মনে হয় যদি অভিনয় না করতো তাহলে হয়তো মিশুক ফুটবলারই হতো, খুব ভালো ফুটবল খেলতো। এবং ওর ফুটবল পাগল, ও যে ফুটবল পাগল সেই গল্প আমি জানি, বুম্বাদার মুখে একবার শুনেছিলাম কাছের মানুষ শুটিং এর সময়। বুম্বাদা ওকে নিয়ে রাশিয়াতে ওয়ার্ল্ড কাপ দেখতেও গিয়েছিল ফুটবল। তো এ হেন মিশুক ছুটে এসে বললো, দুলালদা আইএসএল এর আপডেট দাও। তা আমি বললাম, আরে আমি ভিডিও রেগুলার আপলোড করি না। বললো, আরে আমি তোমার সব ভিডিও দেখি, তো প্লিজ তুমি আজকে অন্তত একটা আপলোড করো, লেটেস্টটা একটু জানতে চাইছি। তো মিশুক যদি, মানে আমি সত্যি জানতাম না যে মিশুক এরকম রেগুলার আমার দুলাল দে অফিসিয়াল ইউটিউবে এসে ফুটবলের আপডেট দেখে, আমি জানতাম না। তো ও বললো, আমি তোমার ইউটিউবটা দেখি। তো আমার তখন কথা দিয়েছিলাম মিশুককে যে ঠিক আছে, আমি একটা আপডেট ডেফিনেটলি দেব কি অবস্থায় আছে। কারণ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য আইএসএল হবে ঘোষণা করে দেওয়ার পর থেকে তারপর দিয়ে ব্যাপারটা কিন্তু কেমন যেন নিশ্চুপ হয়ে রয়েছে, একটা ঠান্ডা ঘরে যেন পড়ে গেল। অথচ শুক্রবার দিন ঠিক হয়েছিল যে এই কোন কোন ক্লাবগুলো হোম ম্যাচ খেলবে, কোন ক্লাবগুলো অ্যাওয়ে ম্যাচ খেলবে, তার একটা রূপরেখা তৈরি হয়ে যাবে। কিন্তু শুক্রবারেও হলো না। এটা কোনো রাজনৈতিক রং দেখবেন না। আমি সিম্পল একটা আপনাদের কাছে প্রশ্ন করছি। ধরুন, এটা প্লিজ এটা রাজনৈতিক রং দেখবেন না, আপনি ক্রীড়ামোদী হিসেবে ব্যাপারটা দেখুন। যদি মনে হয় যে আমি ভুল বলছি তাহলে ভুল, আপনি ঠিক করে বলে দেবেন। ধরুন, বিশ্বকাপ কবে থেকে কোথায় হবে তার ঘোষণা ফিফা প্রেসিডেন্ট না করে কোনো দেশের রাষ্ট্রনায়ক করত, কেমন লাগতো? বা রাষ্ট্রসংঘের মহাসচিব ঘোষণা করছে, ফিফা প্রেসিডেন্ট করছে না, বা ফিফার দপ্তরে হচ্ছে না, কেমন লাগতো? সেরকম ভারতীয় ফুটবল ফেডারেশন তো অটোনোমাস বডি। আমরা জানি যে তার সভাপতি নিয়োগের সময় কোন কেন্দ্রীয় মন্ত্রী আগের দিন রাতে সমস্ত ভোটারদের সঙ্গে কথা বলে কল্যাণ চৌবেকে মসনদে বসিয়েছিলেন, তার নিজের যোগ্যতায় বা দক্ষতায় বসেনি। এটা শুধু কল্যাণ চৌবের ক্ষেত্রেই বলবো না, এখন এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় সরকারের অধীনে যে কোনো ফেডারেশন যদি থাকে, তাতে কেন্দ্রীয় সরকারের একটা হস্তক্ষেপ বা নিজেদের পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে। ফেডারেশনের মাথায় কে বসছে? যাবতীয় স্পোর্টস ফেডারেশন। যদি সেটা রাজ্যের হয়, তাহলে রাজ্য সরকারেরও, আমাদের রাজ্য সরকারেরও একটা অভিমত থেকে থাকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা কর্তা নিয়োগের ক্ষেত্রে হতে পারে। কিন্তু কলকাতা লিগ কবে থেকে শুরু হবে, কলকাতা লিগের ক্রীড়াসূচি কি হবে, সেটা কি নবান্ন থেকে ঘোষণা হতে পারে? পারে না। যদি হয় সেটারও সমালোচনাযোগ্য। তেমনি ভারতীয় ফুটবল ফেডারেশন অফিস থেকে ভারতীয় ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট
জানাতে পারলেন না আইএসএল কবে হবে, কোথা থেকে হবে। তাকে সব ক্লাবগুলোকে নিয়ে চলে যেতে হলো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডব্য সেই জটিল উচ্চারণে, নিন্দনীয় উচ্চারণে, অর্থাৎ ইস্ট বেগন, আমি ইস্ট বেগন আর কি মোহনবাগান বেগন, এরকম সব কিম্ভূত কিমাকার উচ্চারণে তিনি ঘোষণা করলেন। দেখুন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা অটোনোমাস বডি, স্বশাসিত সংস্থা। তার মধ্যে অনেক ক্লাবই খেলতে চাইছিল না দুটো কারণে। এক, তুমি সত্যিই তো আমাকে কোনো লং টার্ম ভিজিবিলিটি দেখাচ্ছ না। দুই, আমি টাকা দেবো কোথার থেকে? টাকা দিয়েই নিজেরা খেলবো, তাহলে ফেডারেশনের কাজটা কি? আগে যখন আই লিগ হতো, অনেক আগে, তখন তো ফেডারেশনই আই লিগের ক্লাবগুলোকে বিমান ভাড়া দিত, হোটেল ভাড়া দিত, সমস্ত টাকা দিত। তো এখন নিজের টাকা দিয়ে নিজেই খেলতে হচ্ছে এবং অপারেশনের টাকাটাও আমাকে দিতে হবে 1 কোটি টাকা করে। তা আমি কোথায় পাবো এই 3 মাসের জন্য এত টাকা খরচ করতে? কিন্তু অনেক ক্লাবই অরাজি ছিল। যেমন মোহনবাগানের বিনয় চোপড়া বলেন যে আমি ওনাদের সঙ্গে কথা বলে জানাচ্ছি। ক্রীড়ামন্ত্রী বলেন তার মানে কি আপনারা খেলবেন না? ধমকের সুরে। এবার রাজ্যে বাস করে, দেশে বাস করে রাজার সঙ্গে কে ঝগড়া করবে? প্রত্যেকেই নানা রকম জায়গায় বাধা থাকে। ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী যখন বলছেন যে তোমায় খেলতে হবে, কার ঘাড়ে কটা মাথা, কে বলবে খেলবো না, তাই না? সবাই বলেছে হ্যাঁ আমরা খেলবো। কিন্তু একটা কথা ভাবুন তো, পাশে মাথা নিচু করে বসে আছে কল্যাণ চৌবে। এই ঘোষণাটা তো কেন্দ্রীয় সরকার ফেডারেশন অফিস থেকেও করাতে পারতো, সেটা ভালো হতো ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তাদের সামনে। ফুটবল ফেডারেশনের বা ফুটবলের ভারতবর্ষে যারা কর্তারা রয়েছেন, ক্লাব কর্তা এবং প্লেয়াররা, তারাও কি দেখলো যে আমাদের সমস্যা সমাধান করার ক্ষমতা ফেডারেশনের নেই। কার আছে? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তাহলে এবার থেকে কেউ ফেডারেশনকে মানবে? কোনো ক্লাব মানবে বা কোনো ফুটবলাররা মানবে, জানবে যে ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কোনো পাওয়ারই নেই কিছু সমাধান করা? তাকে বসিয়ে দেওয়া হয়েছে, সে বসে আছে মাত্র। এটা খুব দুর্ভাগ্যজনক একটা অটোনোমাস বডির জন্য। প্লিজ এর মধ্যে কোনো রাজনৈতিক রং দেখবেন না। সে কেন্দ্রে যে সরকারই থাকতো, আমি বলতাম যে এটা দৃষ্টিকটু অত্যন্ত, যে তাহলে আর এই অটোনোমাস বডি রেখে লাভ কি? আজকে বিসিসিআই তার ক্রিকেটীয় কোনো সিদ্ধান্ত তারা বিসিসিআই অফিস দিয়ে ঘোষণা না করে যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলে দেয় আইপিএল এত তারিখ দিয়ে হবে, এই ফরম্যাট, সেটা খুব দুঃখজনক। তো তাই হলো। যে যে ক্লাব খেলতে চায় না বা মনে করছে যে জোর করিয়ে আমাদের খেলাতে বাধ্য করাচ্ছে কোনো রকম আমাদের কথা না ভেবেই, তারা যদি কেউ কখনো ফিফায় একটা অভিযোগ করে দেয় যে ফেডারেশন নয় থার্ড পার্টি এসে আমাদের জোর করছে, তাহলে কিন্তু কেস খেয়ে যেতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু যেহেতু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেছে, জলে বাস করে কুমিরের সঙ্গে কে লড়াই করবে, অতএব ঠিক আছে, আমরা এভাবে দেখছি খেলাটা তো শুরু হচ্ছে। কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে উড়িষ্যা সহ সব ক্লাবই বলে এলো হ্যাঁ আমরা খেলবো। কিন্তু আমার কাছে যা খবর, শুক্রবার পর্যন্ত উড়িষ্যা এফসি টাইম নিয়েছিল যে আমরা জানিয়ে দেবো আমরা খেলছি কি না, ওই মিটিংয়ের বাইরে এসে। শুক্রবার একটা চিঠি পাঠিয়েছে ফেডারেশনে উড়িষ্যা যে আমাদেরকে সোমবার বিকেল 5টা পর্যন্ত টাইম দেওয়া হোক, আমরা জানাবো আমরা খেলবো কি খেলবো না। সমস্যায় রয়েছে চেন্নাই, মুম্বাই, ইভেন এফসি গোয়া, বেঙ্গালুরু, কেরল ব্লাস্টার, এরাও খেলতে চায় না। কিন্তু ওই যে বললাম, রাজার সঙ্গে প্রজার কখনো যুদ্ধ হতে পারে না। রাষ্ট্রে বাস করে রাজার বিরুদ্ধে কে বলবে? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলে দিয়েছে খেলতে হবে, সো আমাকে ঘরবাড়ি বিক্রি করে হলেও খেলতে হবে। কিন্তু ঠিক ছিল ফরম্যাটটা দিয়ে দেবে ক্লাবরা। সেই ফরম্যাট আজ শনিবার সম্ভবত, জানি না আজকেও দেওয়া হবে কি হবে না, কারণ ক্লাবরা তাকিয়ে আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দিকে। এই আইএসএলটা চালানোর জন্য একটা গভর্নিং কাউন্সিল টাইপের একটা গভর্নিং বডি তৈরি হবে, অর্থাৎ নতুন একটা এই
টুর্নামেন্টটা চালানোর জন্য একটা কমিটি ফর্ম হবে এবং একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, যেখানে সমস্ত টাকা এসে একই জায়গায় থাকবে, সেখান দিয়ে আইএসএলটা চালানো হবে। এবং এই যে নতুন কমিটি হবে, সেই কমিটি আইএসএলটা এবছরে চালাবে। এই কমিটিটা এখনো গঠন হয়। সো এই কমিটি এআইএফএফ যতক্ষণ না গঠন করছে, ক্লাবগুলো বলছে এই কমিটিটাই তো ফরম্যাটটা ঠিক করবে। কিভাবে হচ্ছে? সুইস মডেলে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সিঙ্গেল লেগে। ব্যাপারটা একটু অনেকের কাছে ক্লিয়ার করে দিই। কেউ বলছেন দাদা সিঙ্গেল লেগ হলে আবার হোম অ্যান্ড অ্যাওয়ে হবে কি করে? ব্যাপারটা এরম নয় যে মোহনবাগান কেরালা ব্লাস্টারের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেল, আবার কেরালা ব্লাস্টার কলকাতা এসে মোহনবাগানের সঙ্গে মোহনবাগান হোম ম্যাচ খেললো। ব্যাপারটা এরম হবে না। খেলা আবার অনেকে বলছে শুধু বাংলায় খেলা হবে, শুধু গোয়ায় খেলা হবে, শুধু কেরালায় খেলা হবে, এরকমও ব্যাপারটা না। যে যে ক্লাবগুলো আইএসএল এ আছে, 14টি ক্লাব, যদি ইস্টবেঙ্গল মোহামেডান 3টে ক্লাব বাদ দিই, বাকি 11টি, এবং এই 3টে ক্লাবকে এক জায়গায় নিয়ে 12টি, অর্থাৎ 12টি ভেন্যুতেই খেলা হবে। কিন্তু কিভাবে হবে হোম অ্যান্ড অ্যাওয়েটা সিঙ্গেল লেগে? ওই যেটা বললাম, ধরুন মোহনবাগান কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে খেলতে কেরালা গেল, তাহলে ওটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, কেরালা ব্লাস্টারের হোম ম্যাচ হয়ে গেল। এবার কেরালা ব্লাস্টার কলকাতা খেলতে আসবে, আর মোহনবাগানের সঙ্গে খেলবে না, ওই একটাই ম্যাচ হয়ে গেছে। তারা হয়তো এখানে তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে আসবে, খেলবে ইস্টবেঙ্গল বা মোহামেডানের সঙ্গে, সেক্ষেত্রে সেটা ইস্টবেঙ্গল বা মোহামেডানের হোম ম্যাচ হবে। তো এরকমভাবে এই ফরম্যাট নতুন কমিটি ঠিক করবে যে কারা কার বিরুদ্ধে হোম খেলবে, কারা কার বিরুদ্ধে অ্যাওয়ে খেলবে। এইভাবে মডেলটা ঠিক হয়েছে। ওই একটা করেই খেলা হবে, কেউ গিয়ে হোম খেলবে, কেউ গিয়ে অ্যাওয়ে খেলবে। কিন্তু যতক্ষণ না এই কমিটিটা গঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ফরম্যাটটা তৈরিই হতে পারছে না। অথচ ঘোষণা হয়ে রয়েছে 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হবে। এই ফরম্যাট এখনো হলো না। আজকে তারিখ শনিবার, 10 তারিখ হয়ে গেল, অর্থাৎ আর 1 মাস 3 দিন পরে খেলা শুরু হবে। 1 মাস 4 দিন পরে আইএসএল শুরু হবে, কিন্তু সব ক্লাব এখনো প্র্যাকটিসে নামলো না। সমস্যা দেখা দিয়েছে আরো একটা জায়গায়, প্রশ্ন আর্থিক। অর্থাৎ ক্লাবগুলো বলছে আমরা 14টা ক্লাব যদি 14 কোটি টাকা, 1 কোটি টাকা করে ফেডারেশনকে দেয়, 14 কোটি টাকা। অথচ ফেডারেশন তার ফাইন্যান্স কমিটিতে পাশ করিয়েছে কেন এই 14 কোটি টাকা দেওয়া হচ্ছে, যে ব্রডকাস্টিং পার্টনার যে প্রোডাকশন করবে, ম্যাচ দেখানোর যে সম্প্রচার করা যে প্রোডাকশন খরচ, সেই বাবদ 1 কোটি টাকা করে ক্লাব দিচ্ছে ফেডারেশনকে, অর্থাৎ 14 কোটি টাকা। ফেডারেশন তার ফাইন্যান্স কমিটিতে যেটা পাশ করিয়েছে যে এই 14 কোটির মধ্যে 9.5 কোটি টাকা ফেডারেশন ক্লাবগুলোর হাতে তুলে দেবে। ক্লাবগুলো বলাটা ঠিক হবে না, ওই কমিটির কাছে তুলে দেবে, যারা এই আইএসএল এর ব্রডকাস্টে যা খরচ হবে সেটা খরচ করবে। ক্লাবগুলোর বক্তব্য হচ্ছে ফেডারেশন আলাদা করে টাকাটা দিল কোথায়? আমরা 14 কোটি দিচ্ছি, সেখান থেকে 9.5 কোটির মতো দিচ্ছে। তখন প্রশ্ন উঠেছে যে বাকি 4.5 কোটি তাহলে ফেডারেশনকে আমরা দেবো কেন? আমার টাকাতেই তুমি আমাকে দিচ্ছ, তাহলে 9.5 কোটি দিই আমরা। তো এক্সট্রা 4.5 কোটি টাকা আবার ফেডারেশনের ভান্ডারে আমরা দিতে যাবো কেন? ফেডারেশন তো 4.5 কোটি টাকা লাভ করছে, আমার তো কোনো লাভ হচ্ছে না। ক্লাবগুলোর, ক্লাবগুলো পকেটের টাকা দিয়ে প্রোডাকশন খরচ করছে, ক্লাবগুলো একটা এন্ট্রি ফি দিচ্ছে, ক্লাবগুলো নিজেদের খরচে ম্যাচ আয়োজন করছে, ক্লাবরা নিজেরা বিমান ভাড়া দিচ্ছে, সবই দিচ্ছে। তা অথচ তারা তো লাভ করছে না, লাভটা করছে ফেডারেশন 4.5 কোটি টাকা। এইখানে ক্লাবের একটা প্রশ্ন এসছে যে তাহলে আমি 1 কোটি টাকা করে দেবো কেন? এইসব প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে। এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সামনে তো ভয়ে সবাই মাথা নেড়ে চলে এসছে, হ্যাঁ আমরা খেলবো। যখন দেখলো যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী একদম ভিভ রিচার্ডসের মতো ব্যাটিং ফর্মে আছে যে উড়িয়ে দেবে, সুতরাং হ্যাঁ করে দিয়েছে। কিন্তু টাকাটা তো আর কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, দিতে হবে নিজেদের গ্যাটের টাকা। তো উড়িষ্যা এখনো অবধি জানায়নি, আমি ওখানে জানালেও লিখিতভাবে, যে খেলবো কি খেলবো না, কারণ তাকে টাকাটা দিতে হবে। টিম করার টাকা তো আছেই, কিন্তু টাকা দিতে হবে। আরো একটা বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে রেলিগেশন। সুপ্রিম কোর্ট যে কনস্টিটিউশন দিয়েছে এএফএফ কে, তাতে লেখা আছে দেশের শীর্ষ লিগে রেলিগেশন রাখতে হবে। এবার মাত্র 3 মাসের জন্য এবছর যে কোটি কোটি টাকা ক্লাবগুলো খরচ করবে, তার মধ্যে একটি ক্লাব যদি রেলিগেটেড হয়ে যায়,
সেই যে ক্লাবটি এখন কোনো মতে দল তৈরি করবে, ধরুন উড়িষ্যা কোনো মতে দল তৈরি করবে, ইন্টারকাশি করবে, প্রত্যেকেই কোনো মতে দল তৈরি করবে। এখন ইস্টবেঙ্গল, মোহনবাগান, এফসি গোয়া, বেঙ্গালুরু এদের টিমটা ভালো রয়েছে। এইবার ক্লাবগুলো বলছে যে আমি এত কোটি টাকা করে মাত্র 3 মাসের জন্য খরচ করলাম। যদি রেলিগেশনটা এই বছরেও বহাল থাকে, তাহলে আমার টিমটা যে নেমে যাবে তার কি হবে? তাহলে শুধু, শুধু আমি টাকাটা খরচ করব কেন? তো ক্লাবগুলোর ইচ্ছা যে এই বছর অন্ততপক্ষে ফেডারেশন সুপ্রিম কোর্টে গিয়ে একটা আবেদন করুক যে এই বছরটার পরিস্থিতি বুঝে যেন ছাড় দেওয়া হয়। কিন্তু আমার কাছে যা খবর, ফেডারেশন এই রেলিগেশন সম্পর্কিত কোনো কিছু নিয়েই আর সুপ্রিম কোর্টে আবেদন করতে চাইছে না। সেক্ষেত্রে তাদের বক্তব্য হলো যে কনস্টিটিউশন হয়ে গেছে, আমরা কনস্টিটিউশন ফলো করব। যদি এবছর রেলিগেশনটাকে নিয়মের বাইরে এই বছরের জন্য রাখতে হয়, তাহলে ক্লাবদের যেতে হবে সুপ্রিম কোর্টে। এবার ক্লাবরা চাইছে ফেডারেশন যাক এবং ক্লাব দুপক্ষ একসঙ্গেই যাক, কিন্তু ফেডারেশনের যা খবর এখনো অবধি তারা সুপ্রিম কোর্টে এই ইস্যুতে যেতে চাইছে না। ক্লাবগুলো পড়েছে মহা ফাপড়ে, যেহেতু খেললেও মুশকিল, না খেললেও মুশকিল। না খেললে এএফএ বলছে রেলিগেশন করিয়ে দেবো, আর খেললে কোনো একটি টিম রেলিগেটেড হয়ে যাবে। এবার ক্লাবগুলোর বক্তব্য এবছর আমরা প্রস্তুতি নই, আমাদের টাকার জন্য টিমই করতে পারিনি, অনেক টিম বসে আছে। তাহলে আমরা তো খেললে বাজে টিম নিয়ে খেলবো, কোনো মতে একটা খেলবো। অর্ধেক টিমের কিন্তু দামি দামি ফরেনাররা সব বেরিয়ে যাচ্ছে। সবাই এবছরটা হচ্ছে একটা ক্ষত হয়েছে বা অসুস্থ রোগী, অক্সিজেন কোনো মতে দিয়ে একটা চালানো হবে, অক্সিজেনের সাপোর্ট দিয়ে, পুরোপুরি সুস্থ না। এই পুরোপুরি সুস্থ করার জন্য ক্লাবগুলো যে দাবি তুলেছিল যে লং টার্ম ভিজিবিলিটি, তার জন্য নতুন করে টেন্ডার প্রকাশ করতে হবে। তার জন্য সুপ্রিম কোর্টে কথা হয়েছিল যে যাবে ফেডারেশন গিয়ে এই যে সংশোধিত টেন্ডার, আবার আগের নিয়মের থেকে নতুন নিয়মে, এবং ফেডারেশন যে 3 কমিটির সদস্য যে প্রস্তাব দিয়েছিল যে স্টেক হোল্ডারদের এত% শেয়ার থাকবে, সেই শর্তগুলি নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এবং তারপরে যদি পাস পাওয়া যায়, অর্থাৎ অনুমতি পাওয়া যায় সুপ্রিম কোর্টের এই শর্তগুলো নিয়ে যে নতুন টেন্ডার ডাকা, তাহলে একটা নতুন টেন্ডার ডাকা হবে এবং তারপরে কমার্শিয়াল পার্টনার ঠিক হবে। অন্তত এআইএফএফ এর এই কর্মকাণ্ডের ফলে যদি নতুন কমার্শিয়াল পার্টনার কেউ আসে নতুন শর্তে, তাহলে ক্লাবগুলো অন্তত দেখতে পাবে যে আগামী 20 বছর আমরা নিশ্চিত একটা বড় কর্পোরেট কোম্পানির হাতে যাচ্ছি। কিন্তু আজকে 10 তারিখ হয়ে গেল, এই সম্পর্কিত এখনো এটার কোনো আপডেট নেই, কবে সুপ্রিম কোর্টে যাবে আর কবে এই কমার্শিয়াল পার্টনার জন্য নতুন টেন্ডার ডাকা হবে। আমি জানি না ফেডারেশন কেন সবকিছুতে এত ডিলে করে। তার এই হাল যে কল্যাণ চৌবে প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করতে পারেন না ইন্ডিয়ান সুপার লিগ, দেশের 1 নম্বর লিগ কবে হবে, সেটা ঘোষণা করছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। এই লজ্জাতে ওনার কি হওয়া উচিত আমি জানি না। ওনার নিজের যদি একটা স্বাভিমান থাকে, সেলফ রেসপেক্ট থাকে, তার কিছু একটা নিজেরই সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি প্রেসিডেন্ট, আমি দেশের 1 নম্বর লিগটা ফেডারেশন হাউস দিয়ে ঘোষণা করতে পারি না। বাধ্য ছাত্রের মতো বসে থাকি ক্রীড়ামন্ত্রীর পাশে, সিনিয়র অভিভাবকের মতো ভুল ভাল উচ্চারণ করে ইস্ট বেগুন, মোহনবাগান বেগুন করে ভারতবর্ষের সেরা 2 ক্লাবকে অপমান করে, তার ইতিহাস না জেনে সে আইএসএলটা ঘোষণা করে দিল 14 তারিখ দিয়ে হবে। টাকা কি কেন্দ্রীয় সরকার দেবে? দেবে না, ক্লাবগুলোকেই দিতে হবে। আমি রাজা বলে দিয়েছে, প্রজাদের শুনতে হবে। সবাই এখানে ব্যবসা করে, কি করবে? আপনারাই বলুন যে এবারের যে লিগটা হবে বলা হচ্ছে, যদি হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কথা অনুসারে, সেটা কি স্বতঃস্ফূর্তভাবে হবে না কোনো মতে একটা জোরাতাপ্তি দিয়ে করা? অনেকে বলবেন খেলা তো শুরু হলো, অনেকে সেইটাতেই আনন্দ থাকুন। অনেকে আবার এরম বলবেন তাহলে আরেক পক্ষ যে বাবা যখন হলোই না, এটা তো আর লিগ হবে না কোনো মতে, ভেঙে চুরে একদম ওই, যখন এতদিনই হলো না 2-3 মাসে কি যায় আসে, ভেঙে চুরে সবকিছু ঠিকঠাক করে কমার্শিয়াল পার্টনার টার্টনার ঠিক করে একদম প্রফেশনাল ওয়েতে শুরু করতে পারত। অনেকে বলছেন লিগ তো শুরু হয়ে গেল, আরে এইভাবে ধরো এই বছর 3 মাসের জন্য চালিয়ে দেওয়া সম্ভব। আগামী বছর কমার্শিয়াল পার্টনার কি আপনার এএফএফ দিয়ে এইভাবে চালাতে পারবে? ক্লাবগুলোদের আরো 3 গুণ টাকা দিতে হবে, দিয়ে চালাতে হবে। কিন্তু তাহলে যদি এআইএফএফ কোনো টাকা না পায় কোনো কমার্শিয়াল পার্টনার থেকে, এআইএফএফটা চলবে তো? এত লোকের মায়না, এত কোচেসদের মায়না, জুনিয়র ডেভেলপমেন্ট, জুনিয়র লিগ কোথা দিয়ে চালাবে? এবছরটা ধরতক্তা মার পেরে,
জানি না সমর্থকরা এই খেলা দেখতে আগ্রহী কিনা, বা এইভাবেই ফুটবলটা দেখতে আগ্রহী কিনা। কোনো সিস্টেম নেই, কোনো প্ল্যান নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো নেই। পাড়ার ফুটবলের মতো একটা টুর্নামেন্ট আয়োজন করি, সেটাও এখনো ক্লিয়ার না। আজকে মাসের 10 তারিখ, কে ব্রডকাস্টিং পার্টনার, ওয়ান স্টেপ অ্যাড হওয়া যায়নি। অথচ হাতে ওই 33-34 দিন আছে, আইএসএল বলছে শুরু হবে। আমি সত্যি জানি না, ক্লাবগুলোও জানে না। সবাই দেখছে না কেমন একটা শীত ঘুমে চলে গেল বলার পর দিয়ে। তো আগে গভর্নিং কাউন্সিল ফেডারেশনের তৈরি হোক। আরেকটা কথা, ধরুন আমাদের অফিসেও স্যালারি কাট হয়, আপনাদেরও হয়, বিভিন্ন সারা পৃথিবীতে হয় স্যালারি কাট। তো যখন আমাদের স্যালারি কাট হয়, মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট সেই সংশ্লিষ্ট স্টাফকে মেল করে জানায় যে স্যালারি কাট করা হচ্ছে। কোথাও দেখেছেন যে মালিক পক্ষ বা কোনো কোম্পানির ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া দিয়ে বলে আমাদের কর্মীদের স্যালারি কাট করছি? কোনোদিন দেয় না। বেঙ্গালুরু এফসির কর্ণধার জেএসডব্লিউর মালিক পার্থ জিন্দাল সোশ্যাল মিডিয়ায় বলেছে যে আমাদের প্লেয়ারদের স্যালারি কাট করা। তা নিয়ে একটা ভয়ঙ্কর ক্ষোভ তৈরি হচ্ছে এই কারণে যে কিছুদিন আগে মুম্বাইয়ে মেসির ইভেন্টে কোটি কোটি টাকা তিনি খরচা করে বসে আছেন। অর্থাৎ মেসির ইভেন্টের জন্য তার কাছে টাকা আছে, ফুটবলারদের বেতন দেওয়ার জন্য নেই। তবে আমি ফুটবলারদের এই দাবিও অনেক ক্ষেত্রে সমর্থন করি না, যে কিছুই না খেলে বসে বসে কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে, ক্লাবগুলোর ফাইন্যান্সিয়াল ব্লিডিং হবে, এটাও আমি সমর্থন করি না। ক্লাবগুলো অবিলম্বে জানিয়েছে, যেটা আগামী বছর দিয়ে হবে, যে স্যালারি ক্যাপ হয়ে যাবে, অর্থাৎ স্যালারি অনেক কমবে। এই লিস্টন কোলাসরা এক একটা ম্যাচে 7 লাখ করে নিয়ে চলে যাচ্ছে, তারপরে বাংলাদেশকে এই গুরপ্রীত সিং, সন্দেশ জিঙ্গানরা বাংলাদেশকে হারাতে পারে না। এদেরকে এত টাকা পাওয়ার যোগ্য আমি জানি না। এটা বাংলাদেশকে হারাতে পারে না, তার আবার কিসের এত টাকা এত টাকা এত টাকা? প্রত্যেকের টাকা কমানো উচিত। যদি পারফর্ম না করতে পারো, টাকা তো কমবেই। একটা দেশ, যে দেশ বাংলাদেশকে হারাতে পারে না, সেই দেশে ফুটবলাররা কোটি কোটি টাকা পাবে কেন? তাই না? আমার যদি পারফরমেন্স ভালো না থাকে, আমার কি বছর শেষে আমার বেতন বাড়ে, আমার প্রমোশন হয়? তাহলে তোমাদের ক্ষেত্রে যদি সেই লেভেলের ফুটবলারই তোমরা না হও, ন্যাশনাল টিম বাংলাদেশকে হারাতে পারে না, এশিয়ান কাপে যেতে পারে না, গ্রুপে লাস্ট পজিশন পাচ্ছ, তাহলে তোমাদের বেতন বাড়বে কেন? কিন্তু এগুলি সবই আগামী বছরের প্ল্যান। বাট আমি এখনো মনে করি সব প্লেয়ারদেরই এবছর অ্যাডজাস্ট করা উচিত, যে ক্লাব তাকে কত কষ্ট করে এবছর টাকা দেবে। ক্লাবের কাছে স্পন্সর নেই, লিগ বন্ধ হয়ে রয়েছে ফেডারেশনের দৌলতে। এই সময় তারা যে টাকা দেবে সেটাই যথেষ্ট। আমরা কোভিড কালে যারা চাকরি করি প্রাইভেট অর্গানাইজেশন, তারা জানেন কারো 30%, কারো 40% স্যালারি কাট হয়েছে। এটা তো পরিস্থিতি বুঝে। তো যদি 3 মাস মাত্র খেলে, তাতে 3 মাসে সারা বছরের বেতনটা নিয়ে নেবে প্লেয়াররা, এটা হতে পারে না। প্লাস এই ম্যাচ অর্গানাইজেশন নিয়েও ক্লাবগুলোর সঙ্গে যে কথা হয়েছিল, যে সরকারি স্তরে কথাও বলা হবে প্রতিটি রাজ্য সরকারের সঙ্গে, যে যদি ম্যাচ আয়োজনে একটু খরচাটা কম হয়, অর্থাৎ স্টেডিয়াম ভাড়া বা অন্যান্য যে খরচগুলো, সরকার যদি উদ্যোগী হয়, তাহলে একটু কম খরচ হতে পারে। সেই নিয়েও কিন্তু কোনো রাজ্য সরকারের সঙ্গে ফেডারেশনের কারো কোনো কথাই হয়নি। অর্থাৎ ক্লাবগুলো যা 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 শর্ত দিয়েছিল কিছুই কিন্তু পালন করা হচ্ছে না, উল্টে চাপিয়ে দেওয়া হয়েছে এক প্রকার। 14 তারিখ দিয়ে আইএসএল হবে, কিভাবে হবে, টাকা কে দেবে? সব ক্লাবের ঘাড়ে। ফেডারেশন দেখাচ্ছে আমরাও তো দিচ্ছি 9.5 কোটি, কোথার থেকে দিচ্ছে? ক্লাবরা 1 কোটি করে 14 কোটি দিচ্ছে, ওখান দিয়ে 4.5 কোটি নিজের ফান্ডে রেখে দিয়ে বাকি 9.5 কোটি দিচ্ছে। অথচ বলা হবে এই তো ফেডারেশনও দিল। অর্থাৎ পরের ধনে পোদ্দারি। এখনো কিন্তু পুরো ব্যাপারটা ঘেটে আছে। আমি বলছি, সোমবারটা হলে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে। যেদিকে আরো যদি দেরি হয়ে যায়, আমি জানি না কি হবে। তবে যেহেতু কেন্দ্রীয় সরকার এত বড় মুখ করে বলেছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী প্রেসকে, ইস্টবেগুন, মোহনবেগুন সব আইএসএল খেলবে, তো বেগুনে বেগুনে ছড়াছড়ি, আইএসএলটা হবে হয়তো। যেহেতু কেন্দ্রীয় রাজা চেয়েছে, প্রজারা করতে বাধ্য। তাতে প্রজাদের করও দিতে হবে, কর দিতে দিতে প্রজারা অনাহারে মারা যেতে পারে, কয়েকটা ক্লাব বন্ধ হয়ে যেতে পারে হয়তো। আমার ধারণা ওড়িশা বন্ধই হয়ে যাবে হয়তো। আর না যদি কর দাও, চাবুক মারাবে। অর্থাৎ যদি না খেলতে পারে এবছর, হুমকি দেওয়া আছে, নামিয়ে দেওয়া হবে। যারা এত কোটি কোটি টাকা খরচ করলো, এই বছরে 3 মাসের জন্য যদি খরচ না করতে পারে, নামিয়ে দেবে।
আপনারা বলুন যে এটা যেভাবে সবকিছু হচ্ছে এটা কি সঠিক পথে হচ্ছে না একদমই সঠিক পথে হচ্ছে না। দায়িত্ব আপনাদের উত্তর দেওয়ার। আমি আজ কোনো উত্তর দেব না। নমস্কার, ভালো থাকবেন।